আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। ইসির দায়িত্ব নিল নাসির উদ্দিন কমিশন, জাতিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি। একটা ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, এন্ড আই উইল ডু মাই বেস্ট ফর দ্যাট। 5টি বিসিএস থেকে 18,000-এর বেশি জনবল নিয়োগের সিদ্ধান্ত সরকারের। 2 বছরের মধ্যে সম্পূর্ণ হবে 47-এর নিয়োগ প্রক্রিয়া। অবহেলায় সহপাঠী মৃত্যুর অভিযোগে সোহরাওয়ার্দী কবি নজরুল কলেজে ভাঙচুর, গণমাধ্যম কর্মী সহ বেশ কয়েকজন আহত। এবং ডেঙ্গুতে একদিনে রেকর্ড 11 জনের মৃত্যু, 9 জনই ঢাকার বাসিন্দা। নতুন করে হাসপাতালে ভর্তি হাজার ছাড়ালো। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে আছে আমি তানসিয়া চৌধুরী। শপথ নিলেন নবগঠিত নির্বাচন কমিশনের সিইসি ও 4 নির্বাচন কমিশনার। এরপর প্রথমবার নিজ কার্যালয়ে যান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলেন, জাতিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ নতুন কমিশন। এজন্য যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকবেন তারা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। গণ অভ্যুত্থানের পর শপথ নিল নতুন কমিশন। সুপ্রিম কোর্টের সিইসি ও 4 কমিশনারকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ গ্রহণ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নতুন প্রধান নির্বাচন কমিশনার বলেন, জাতিকে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ নতুন কমিশন। আমরা সবাই মিলে আপনাদের সবার সহযোগিতা নিয়ে কিন্তু আমাকে করতে হবে। আমরা একা পারবো না, কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে, দেশবাসীর সহযোগিতা লাগবে, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা লাগবে। সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা এই জাতিকে একটা ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন আমরা ইনশাল্লাহ উপহার। নিজ কার্যালয়ে প্রথমবারের মতো বসেন সিইসি এএমএম নাসির উদ্দিন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত তিনি। যে দায়িত্ব আমাদের উপরে পড়তেছে, আমরা ইনশাল্লাহ সেই দায়িত্ব পালনে সচেষ্ট থাকব। জাতির যে প্রত্যাশা, সে প্রত্যাশা পূরণের জন্য আমাদেরকে আমরা নিয়োজিত রাখব। প্রয়োজনীয় সব সংস্কার শেষে তবেই ভোটের আয়োজন করা হবে বলেও জানান নতুন সিইসি। সর্বশক্তি নিয়োজিত করব এই যে জাতির প্রতি যে একটা ওয়াদা, ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়া, সেটা অর্জনের জন্য, সেটা ডেলিভার করার জন্য যা যা করা দরকার আমি ইনশাআল্লাহ তা করব। আওয়ামী লীগ সহ 14 দলীয় জোটের বিষয়ে অন্তর্বর্তী সরকার কোনো সিদ্ধান্ত নিলে সেভাবে ব্যবস্থা নেবার কথাও জানান প্রধান নির্বাচন কমিশনার। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দর্শক, নতুন কমিশনের শপথ ইস্যুতে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছে। ফখরুল, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। ফখরুল, ইসির দায়িত্ব নিল আজ নাসির উদ্দিন কমিশন এবং তিনি কিন্তু জাতিকে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার একটা প্রতিশ্রুতিও দিয়েছেন। আপনার কি মনে হয় আসলে যে ভোটারদের আস্থা কি আদৌ তিনি ফেরাতে পারবেন? আসলে নবগঠিত যে নির্বাচন কমিশন, অর্থাৎ এএমএম নাসির উদ্দিন এর যে নির্বাচন কমিশন, আপনি জানেন যে 4 সদস্যের আরো 4 জন কমিশনার রয়েছেন, আজকে কিন্তু শপথ নিয়েছেন। এবং আমি যদি তাদের নাম একটু বলি, যে সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানুল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিদ আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আপনি জানেন যে গত 16 বছর বা মানে নির্বাচন নিয়ে বা ভোট নিয়ে মানুষের মধ্যে যে একটি হতাশা ছিল, সেই হতাশাটা কাটিয়ে ওঠার জন্য আসলে এই সিদ্ধান্ত। আপনি জানেন যে গণ অভ্যুত্থানের পরে একটি অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকার এবং সকল দল যারা আছে সবার আসলে সর্বসম্মতিক্রমে, মানে বলা হয়ে থাকে যে বিএনপি বা আরো যারা যারা আছে প্রধান দলগুলো, তাদের সকলের আসলে একই রকম নাম এসেছে, প্রধান নির্বাচন কমিশনারের যে নামটি, সেই নামটি এসেছে এবং সবার সর্বসম্মতিক্রমে কিন্তু এই কমিশনটি গঠিত হয়েছে। এখন যে সংস্কার কাজগুলো চলছে, একই সঙ্গে নির্বাচন কমিশন গঠিত হয়েছে এবং নির্বাচন সংক্রান্ত অনেক সংস্কারও কিন্তু হচ্ছে। এবং এই সংস্কার শেষে যদি এই একটি অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন, যে নির্বাচনের জন্য
পুরো দেশবাসী অপেক্ষা করে আছে। আপনি জানেন অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে, স্থানীয় পর্যায়ে অনেকগুলো নির্বাচন, সবগুলো নির্বাচন স্থানীয় পর্যায়ে, সেগুলো এই কমিশনকে করতে হবে। একই সঙ্গে জাতীয় নির্বাচন, যে নির্বাচনে আসলে দীর্ঘদিন ধরে অনেক ভোটার ভোট দিতে পারেননি, ভোটার তালিকা হালনাগাদ, সেগুলো তাদেরকে করতে হবে। একই সঙ্গে আপনি জানেন যে পুলিশিং যে ব্যবস্থা, সেটি কিন্তু কারণ পুলিশ ছাড়া আসলে নির্বাচনটি করা সম্ভব না, সেখানে সংস্কার দরকার আছে। সবগুলো কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। আজকে আমরা শপথ নেওয়ার পরে প্রধান নির্বাচন কমিশনার নবনিযুক্ত এএমএম নাসির উদ্দিন তিনি যেটি বলেছেন যে আসলে তার শপথের সম্মান তিনি রাখতে চান এবং তিনি বারবার বলেছেন তিনি সর্বোচ্চ চেষ্টা করে যাবেন একটি অবাধ, গ্রহণযোগ্য, সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন। একই সঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমরা দেখেছি যে আজকে প্রথম দিনই তিনি অফিসে গিয়েছেন, তার নির্বাচন কমিশন কার্যালয়, সেখানে অফিস করেছেন, সাংবাদিকরা প্রশ্ন করেছে যেটি পতিত সরকার মানে আওয়ামী লীগের নির্বাচনের অংশগ্রহণের যে বিষয়টি নিয়ে বলেছেন যে সেটি নিয়ে আওয়ামী লীগ এবং তাদের যে দোসর বা তাদের যে জোট সঙ্গী 14 দল, তাদের বিষয়ে যে সিদ্ধান্ত সরকার নেবে নির্বাচন সংক্রান্ত, তারা আসলে সেই সিদ্ধান্তের উপরে নির্ভর করে তারাও এগিয়ে যেতে চান। তো আসলে মানুষের কিন্তু প্রত্যাশা অনেক যে এবারের নির্বাচন কমিশন তারা একটি গত 16 বছরের যে অনেকে ভোট দিতে পারেননি, যে হতাশা ছিল, ক্ষোভ ছিল, সেই ক্ষোভ, হতাশা, সেগুলো মিটবে, ঘুচবে এবং মানুষের প্রত্যাশা পূরণ হবে, একটি অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন দেখবে। এবং মানুষের মধ্যে যে প্রত্যাশা, সেটি হচ্ছে যে বিগত 53 বছরে যে ভোট ব্যবস্থা ছিল বা নির্বাচন কমিশনের যে প্রক্রিয়া ছিল, তার চেয়ে বের হয়ে এসে এই নির্বাচন কমিশন শক্তিশালী অবস্থানে ফিরুক এবং তারা আসলে মানুষকে একটি অবাধ, সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন হোক, আমাদের সেটাই প্রত্যাশা থাকবে। অসংখ্য ধন্যবাদ ফখরুল। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম। যত দ্রুত নির্বাচন দেয়া হবে ততই বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড.এম জাহিদ হোসেন। আর স্বৈরাচার থেকে গণতন্ত্রে ফিরতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে ভোট আয়োজনের আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রিপন। রোববার সকালে দীর্ঘদিন পর দেশে ফেরা যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মহিদুর রহমানকে সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। এ সময় দোয়া ও মোনাজাতে অংশ নেন দলের নেতাকর্মীরা। সাংবাদিকদের সাথে আলাপকালে ডক্টর মঈন খান বলেন, জনগণের ওপর অত্যাচার করে ছাত্র জনতার প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালিয়েছে আওয়ামী লীগ। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা কোনোদিন থেমে থাকে না। কাজে সংস্কার সবাই করবে। আজকে যে আমরা সংস্কার করছি, আগামীকাল সেটাকে আবার সংস্কার করতে হবে। কাজে এ কথা ভুলে গিয়ে আমাদের যেটা মনে রাখতে হবে যে এই ছাত্র জনতা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একটি ম্যান্ডেট দিয়েছে। ম্যান্ডেটটি কি? স্বৈরাচার থেকে গণতন্ত্রে রূপান্তর করতে হবে। এটাই হচ্ছে এই সরকারের মূল এবং প্রধান ম্যান্ডেট। জাতীয় প্রেস ক্লাবে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার এজেড.এম জাহিদ হোসেন। বলেন, ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাধারণ মানুষ মুখিয়ে আছে কখন সে তার অধিকার প্রয়োগ করবে। সেই জন্যই বিএনপি বলে যত দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন সম্পর্কিত যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়ে গেছে সেগুলো পুনর্গঠন করে এবং সেগুলোর প্রয়োজনীয় সংস্কার করে যত দ্রুততার সঙ্গে আপনি জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন, তত দ্রুত বিশৃঙ্খলা দূর হবে, ষড়যন্ত্র দূর হবে, দেশ সামনের দিকে এগিয়ে যাবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা অবস্থান কর্মসূচিতে অংশ নেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার সহ অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ দাবি করেন তিনি। জনগণ নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তার মনোনীত প্রার্থীকে নির্বাচিত করতে পারবে এমন একটি সরকারের প্রয়োজন এই মুহূর্তে। তাই এই সরকারের কাছে আমাদের দাবি থাকবে, আর দেরি নয়। দেরি মানে ষড়যন্ত্র আবার বেড়ে উঠবে। দেরি করা হলে আবার ষড়যন্ত্রকারীরা রাস্তায় নেমে পড়বে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিও জানান বক্তারা। সে বসে আছে হিন্দুস্তানে, তাকে আনতে হবে।
তার বিচার করতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো। মহান বিজয় দিবস ঘিরে পরিস্থিতি অবনতির কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি। জানান, ভুয়া ও মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় অবসরপ্রাপ্ত পুলিশ ও আনসারদের মধ্য থেকে ট্রাফিকিংয়ে অভিজ্ঞ ও দক্ষ লোকদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। মাদকের ব্যাপারে আমাদের ভুয়া মামলা হচ্ছে এবং মিথ্যা মামলা হচ্ছে। এখন ভুয়া মামলা এবং মিথ্যা মামলা যেন না হয় এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি, এবং যারা ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করতেছে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিব। আমরা আইন শৃঙ্খলার ব্যাপারে কোনো উদ্বিগ্ন নাই। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি আল্লাহ দিলে একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে চলে আসছে। এটা আস্তে আস্তে আরও উন্নতির দিকে যাবে। 2 বছরের মধ্যে পিএসসিকে 47তম বিসিএস এর নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অন্তর্বর্তী সরকারের অধীনে নিয়োগে 1 দশকে সর্বোচ্চ 3,487টি পদে জনবল নেওয়া হবে বলেও জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। জানান, 5টি বিসিএস এর মাধ্যমে নিয়োগ পাবে 18,149 জন। জান্নাতুল মোহনার প্রতিবেদন। 5টি বিসিএস এর মাধ্যমে ক্যাডার পদে 12,710 জন এবং নন ক্যাডার পদে 5,439 জন সহ মোট 18,149 জনকে নিয়োগ দেবে সরকার। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান এ তথ্য জানান। 43তম বিসিএস এ নিয়োগপ্রাপ্তরা যাচাই বাছাই শেষে 1 জানুয়ারি থেকে কাজে যোগদান করতে পারবেন। 44-এর মৌখিক পরীক্ষা নতুন করে হবে, আর 45-এর লিখিত উত্তরপত্র তৃতীয় পরীক্ষক দ্বারা মূল্যায়িত হবে। 46-এর উত্তীর্ণদের সাথে লিখিত পরীক্ষায় যুক্ত হবে সমসংখ্যক প্রার্থী, যারা আসবেন প্রিলিমিনারি থেকে পুনঃমূল্যায়নের মধ্য দিয়ে, এবং 47-এ 3,487টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে বলে জানান জনপ্রশাসন সচিব। পিএসসিকে 2 বছরের মধ্যে 47তম বিসিএস এর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সহ সব নিয়োগই দ্রুততার সাথে করার নির্দেশ দেন মোখলেসুর রহমান। 5.5 লাখ পোস্ট খালি আছে, 5.5 লাখ। তার মধ্যে অন্তত বিসিএস এ যদি আমরা এতজন ইমিডিয়েট এটা নিতে পারি, এটা তো আমাদের কারো আর কোশ্চেন থাকার কথা না যে আমরা সবাই তো হবে না, এটা জানেনি। তারপরে স্কোপটা করা হচ্ছে। পিএসসিকে বলা হয়েছে যে ইউ উইল বি মোর ইফেক্টিভ। আমাদের মতোই অফিসাররা আছে, ওনাদেরকেও বলা হয়েছে এটা একটা রুটিন ডিউটি। বিজ্ঞাপন করার পর থেকে যত ম্যান পাওয়ার লাগে আমরা দিব, এটা এবার জন্য এবার 2 বছর না লাগে, শর্টেস্ট পসিবল টাইমে এটা যাতে এই অন্তত 47 ব্যাচটা জয়েন করতে পারে। বঞ্চিত সচিব যারা চাকরির শেষ প্রান্তে, তাদের প্রথম গ্রেডে পদোন্নতি দিয়ে বিদায় জানানো হবে। তবে কারো বিরুদ্ধে মামলা থাকলে তার পদোন্নতি হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। বঞ্চিত যারা অতিরিক্ত সচিব প্রমোশন পেয়ে হয়েছেন 13 দিনে 3 প্রমোশন, ইট ডাজন্ট ম্যাটার, তারা সারা বছরই বঞ্চিত ছিলেন। এই বঞ্চিত যারা অতিরিক্ত সচিব হয়ে চাকরির শেষ প্রান্তে, তাদেরকে সিদ্ধান্ত হয়েছে যে গ্রেড 1 দিয়ে তাদেরকে, মনে করেন 15 দিন আছে, 1 মাস আছে, 2 মাস আছে, এই বঞ্চিত সকল কর্মকর্তাকে আমরা গ্রেড 1 দিয়ে বিদায়। এছাড়া সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেবার সময় 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হবে বলেও জানান মোখলেসুর রহমান। আর্থিকভাবে জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। গেল 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 11 জনের মৃত্যু হয়েছে, যা চলতি মাসের রেকর্ড। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, মারা যাওয়া 11 জনের মধ্যেই 9 জনই ঢাকার বাসিন্দা, বাকি 2 জন খুলনা বিভাগের। আরও জানানো হয়, হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 1079 জন। যশোরেও বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 16 জন। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। যশোরে আবারও লাফিয়ে বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় কিন্তু আক্রান্ত হয়েছেন 16 জন।
এবং হাসপাতালে ভর্তি রয়েছেন 47 জন। আমি এখন রয়েছি যশোর জেনারেল হাসপাতালে, এখানে ভর্তি রয়েছেন কিন্তু 11 জন এবং আমরা অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো থেকে স্বাস্থ্য বিভাগের মাধ্যমে যে তথ্য পেয়েছি তাতে করে অভয়নগরে ভর্তি রয়েছেন 6 জন, বাঘারপাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন 3 জন, চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন 7 জন, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 2 জন ভর্তি রয়েছেন। এছাড়া একটু তথ্য জানিয়ে রাখি, জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট শনাক্ত হয়েছেন কিন্তু 1169 জন এবং সুস্থ হয়েছেন 1113 জন, এর মধ্যে রেফার হয়েছেন 5 জন। আমরা আরেকটু জানিয়ে রাখি যে গতকাল মনিরামপুরে একজন কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। তো দীর্ঘদিন পরে মৃতের সংখ্যায় 1 জন যোগ হলো যশোরে ডেঙ্গুতে। তো সিভিল সার্জন এবং আমরা কথা বলেছি সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসানের সাথে, আমরা কথা বলেছি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুনুর রশিদের সাথে। তিনি আমাদেরকে আসলে যেমনটা জানিয়েছেন যে আসলে ডেঙ্গুতে মৃতের সংখ্যা কিন্তু আসলে উল্লেখযোগ্যভাবে খুবই কম। জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট 4 জনের মৃত্যু হলো। তো এ নিয়ে তিনি যেমনটা জানিয়েছেন যে আসলে রুট লেভেলেও কিন্তু তারা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন যাতে করে ডেঙ্গু আক্রান্ত বা জ্বর ভাব হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালগুলোতে এসে যেন ডেঙ্গু পরীক্ষা করে রোগীরা ট্রিটমেন্ট নেন। গতকাল যে মৃত্যুটি ঘটেছে ইনার যে হিস্ট্রি ছিল, ইনার হিস্ট্রিটা আমরা জানতে পেরেছি যে 25 বছর বয়সে একজন যুবক ছিলেন ইনি। ইনার হিস্ট্রি ছিল যে ডেঙ্গুতে লং টাইম জ্বরে ভোগার কারণে উনি আসলে ডেঙ্গু আক্রান্ত কি না সেটা আসলে উনি নির্ণয় করতে পারেননি। পরে একেবারে লাস্ট আওয়ারে এসে যখন উনি ডেঙ্গু শনাক্ত হন তখন আসলে ক্রিটিক্যাল অবস্থায় চলে যায়, যার কারণে তার মৃত্যু হয়েছে। তো এই ছিল আমার কাছে যশোর থেকে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ। ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় সহপাঠীর মৃত্যুর অভিযোগে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তাদের উপর হামলার অভিযোগে ধাওয়া পাল্টা ধাওয়া হয় নজরুল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে, ভাঙচুর হয় হাসপাতালেও। এ সময় আহত হয় বেশ কিছু শিক্ষার্থী। হাসপাতালটি বন্ধের দাবিও তোলেন বিক্ষোভকারীরা। বিস্তারিত শিউলি রায়ের রিপোর্টে। শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনকারীদের সঙ্গে কবি নজরুল কলেজে শিক্ষার্থীদের সংঘর্ষ। দেখুন এখানে কি পরিমাণ ভুল চিকিৎসার প্রতিবাদে শনিবারে বিক্ষোভ কর্মসূচিতে অন্যান্য কলেজের শিক্ষার্থীদের উপর কবি নজরুল কলেজের কিছু শিক্ষার্থী হামলা করে বলে অভিযোগ উঠে। এসব ঘটনার প্রতিবাদে রোববার রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল ঘেরাও করে মেন গেট ভেঙে ভেতরে ঢুকে হামলা চালায়। এই সময় হাসপাতালটি বন্ধের দাবি তোলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আমাদের একটা ভাই মারা গেছে, হ্যাঁ, ওই হিসাবে ওরা কি ভুল চিকিৎসা দিছে, প্লাস ওরা ক্ষতিপূরণ হিসাবে 10,000 টাকা কিভাবে দিতে চাইলো? একজনের জীবনের মূল্য কি 10,000 টাকা? কবি নজরুল এবং সোহরাওয়ার্দীর মিলা কি করছে, দিয়ে মারছে, ভাইদের উপর অনেক বাজেভাবে মারছে, এক একজনের মাথা ফাটা দিচ্ছে, অনেক বাজেভাবে অবস্থা করছে। তো আমাদের এইটুকুই দাবি যে যারা এইগুলোর সাথে জড়িত তাদের বিচার করা হোক এবং এই হাসপাতালের বিরুদ্ধে অনেক এলিগেশন আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতাল এলাকায় যান লালবাগ জোনের ডিসি। তাদের দাবি ছিল এখানে হসপিটাল কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তো এই অবহেলাজনিত কারণের যে বিষয়টা, এইটা নিশ্চয়ই হসপিটাল কর্তৃপক্ষের একটা ব্যাখ্যা আছে, তারা একটা ব্যাখ্যা দিতে পারতো এই বিষয়ে। কিন্তু স্টুডেন্টদের দাবিটা এরকমই ছিল, আসলে কার কাছে দাবি দিবে, কার কাছে ব্যাখ্যা করবে বা কি ব্যাখ্যা করবে, কোনো কিছুই স্টুডেন্টরা মানতে ছিল না। এই অভিযোগটা স্টুডেন্টরা বারবারই করে আসছে, আজকেও আপনাদের কাছে হয়তো বা করেছে বা করে থাকতে পারে। কিন্তু পুলিশের যেই ভূমিকা ছিল, পুলিশের অবস্থান ছিল, পুলিশ বারবারই চেষ্টা করেছে শান্তিপূর্ণভাবে এটাকে সমাধান করার জন্য, আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য, কিন্তু এটা বারবারই তারা মারমুখী অবস্থানে যাওয়ার চেষ্টা করেছে এবং তারা সেটা করেছে কিছু কিছু জায়গায়। আপাতত এই মুহূর্তে আমাদের কাছে কোনো তথ্য নেই, আমরা এগুলো অ্যাসেসমেন্ট করব, ইন্টেলিজেন্স নিব, সম্ভাবনা থাকলে বা তথ্য পেলে আমরা ব্যবস্থা নিব। ন্যাশনাল মেডিকেল হাসপাতাল ছাড়াও সোহরাওয়ার্দী কলেজও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। পিকনিকের আনন্দময় যাত্রা মুহূর্তে রূপ নেয় বিষাদে। বাসে বিদ্যুতায়িত হয়ে নিহত হয় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির 3 শিক্ষার্থী। শোকের মাতম চলছে নিহতদের বাড়িতে। আত্মীয়দের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে টুম্পা আফরোজদের ডেস্ক রিপোর্ট। পৃথিবীতে সবচেয়ে ভারী পিতার কাঁধে পুত্রের লাশ, সেই লাশেরই খাটিয়া বহন করছেন বাবা ফেনীর ফাজিলপুর সাউথ ইস্ট ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞানের প্রফেসর মোতাহের হোসেন শাহিন। নাইম দুই ভাই এক বোনের মধ্যে ছিলেন দ্বিতীয়। গত শনিবার গাজীপুরের শ্রীপুরে বনভোজনে যাওয়ার পথে দ্বিতল বাস বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়েছে তার। পরে রাত 2:30টার দিকে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসেন স্বজনরা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে নাইমের গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার ফতেহপুর ভুইয়া বাড়িতে। ছেলেকে ঘিরে বাবা মায়ের সব স্বপ্ন পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ধূলিসাৎ করে দিয়েছে বলে দাবি স্বজনদের। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, তাকে যেন আল্লাহ শহীদি মর্যাদা দান করে এবং আমাদের পরিবারকে সুখ সহিবার তৌফিক দান করে। সরকারের কাছে বিশ্বাস চাই আর কি, এই যে পল্লী বিদ্যুতের তারটা করে ফেললো, এটা পর্যন্ত ঠিক করলে তো মোটামুটি আমার বাচ্চারা এই অল্প বয়সে চলে যেত না। রোববার সকালে ফতেহপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে দাদা দাদির কবরের পাশেই দাফন করা হয়েছে নাইমকে। এদিকে নিহত শিক্ষার্থী জুবায়ের রহমান সাকিবকে তার গ্রামের বাড়ি রাজশাহীর মুরারিপুরে সমাহিত করা হয়েছে। সকাল 10টায় জানাজায় অংশ নেন সহপাঠী, বন্ধু, স্বজন সহ গ্রামের হাজার খানেক মানুষ। এর আগে গত রাত 11টার দিকে সাকিবের মরদেহ ফ্রিজার ভ্যানে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজশাহীতে নিয়ে আসা হয়। এ সময় আত্মীয়দের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও স্কুল শিক্ষিকা ফজিলাতুন নেসার ছোট সন্তান সাকিব। মেধাবী ও নম্রভদ্র হিসেবে এলাকায় বেশ সুনাম ছিল তার। ছোটবেলা থেকেই প্রকৌশলী হওয়ার ইচ্ছে থেকেই ভর্তি হয়েছিলেন আইইউটিতে। নিহত শিক্ষার্থী রংপুরের মুফতাসিন রহমান মাহিমের বাসায়ও চলছে শোকের মাতম। শনিবার সকালে বিদ্যুৎ স্পৃষ্টে মাহিমের মৃত্যুর খবর পাওয়ার পর কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের সদস্যরা। এই 4টা ডাবল ডেকার বাসগুলোকে ছেড়ে নিয়ে গেল, ভালো নিয়ে গেল, কিন্তু এর জীবনের নিশ্চয়তার দায়িত্ব ছিল ওদের, তাদের কোনো ক্ষতি না হয়, কিন্তু বেরিয়ে কি করলো, তাদের আমাদের সন্তানকে হারাই ফেললাম, তাদের নেগলিজেন্সি ডেফিনেটলি। কেন তার পড়লো, কেন তারা সতর্ক করলো না? রংপুর নগরীর জুম্মাপাড়ার বাসিন্দা ব্যাংকার শাহিন ইমতিয়াজুর রহমানের 2 ছেলের মধ্যে মাহিম ছিলেন বড়। মাহিমের মৃত্যুর ঘটনায় স্বজনরা বিদ্যুৎ বিভাগকে দায়ী করে কর্মকর্তাদের বিচারের দাবি জানান। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।